হ্যালো বন্ধুরা, বেঙ্গল ম্যাথ ক্লাসেসে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই সিরিজে নেক্সট যে পাঁচখানা ম্যাথ আমরা আবার নিয়ে এসেছি। আজকে আমরা এই পাঁচখানা ম্যাথ করব। তাহলে চলো আর বেশি কথা না বলে আমরা শুরু করি আজকের ম্যাথ। প্রথমের ম্যাথটি কি বলেছে আমরা একটু দেখে নেব। প্রথমের ম্যাথটি বলেছে দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ 82 cm। এখানে 82 cm হবে না, এটা 8√2 cm। দ্য ডায়াগোনাল অফ অ্যানাদার স্কোয়ার হুজ এরিয়া ইজ ডবল দ্যাট অফ দ্য ফার্স্ট স্কোয়ার ইজ। বলছে একটি স্কোয়ার, যেটা আমরা বর্গক্ষেত্র বলি। তো কি বলছে যে একটি স্কোয়ার, আমরা এখানে ধরে নিলাম যে এটা একটা স্কোয়ার। এই স্কোয়ারের ওরা ডায়াগোনাল বলছে বা কর্ণ বলেছে, এই বর্গক্ষেত্রের কর্ণ বলেছে 8√2 বলছে। এই যে বর্গক্ষেত্রটা হয়েছে, এখানে যে স্কোয়ারটা রয়েছে স্কোয়ার 1 আমরা লিখলাম, স্কোয়ার 1। এই স্কোয়ারের যে এরিয়া, এই এরিয়াটার ডবল এরিয়া যুক্ত একটি বর্গক্ষেত্র বা স্কোয়ার, মনে করি এত বড় হচ্ছে। এটার যে ডায়াগোনালটা, এটার এই যে ডায়াগোনাল, এই ডায়াগোনালটা বা কর্ণটি কত, এটাই কিন্তু আমাদের এখানে চেয়েছে, তাই না? তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা যদি এই স্কোয়ার ওয়ানের যদি আমরা এরিয়া না পাই, তাহলে কিন্তু আমরা এটা বের করতে পারবো না, এর ডায়াগোনালটা, তাই না? আর এইখানে তো ডায়াগোনাল দিয়েছে স্কোয়ার 1-এ, কিন্তু এর এরিয়া বের করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে কি বাহু, যেটা বাহু স্কোয়ার, তাই না? এই স্কোয়ার আমরা ধরে নিলাম। তাহলে ডায়াগোনাল বা কর্ণের যে সূত্র, সেটা আমরা জানি যে a√2 ইকুয়ালস টু ডায়াগোনাল কথা বলছে 8√2। তাহলে √2 কেটে গেল, তাহলে a ইকুয়ালস টু 8। তাহলে আমরা এই যে স্কোয়ার ওয়ানের বাহুর দৈর্ঘ্য পেলাম কত? 8। তাহলে এরিয়া কত হবে? তাহলে এরিয়া কি বাহু স্কোয়ার, তাহলে 8×64, তাই না? তো বলছে এর যে এরিয়া তার ডবল হচ্ছে স্কোয়ার 2 এর এরিয়া। তাহলে এখানে স্কোয়ার 1-এর যদি 64 হয়, তাহলে স্কোয়ারের 2 এর কত হবে? তাহলে স্কোয়ার 2 এর হবে 2 × 64, তাই না? তাহলে কত হচ্ছে? 128, তাই না? এটা হচ্ছে এরিয়া। তাহলে আমরা এরিয়া এটা পেয়ে গেলাম। তো এরিয়া এখান থেকে আমার কি দরকার? আমার বাহু দরকার। তাহলে বাহু বা এ স্কোয়ার আমি যদি লিখি, এ স্কোয়ার ইকুয়ালস টু, ওরা বলছে 128। তাহলে এ মানে কত? তাহলে এ মানে কি √128। তাহলে এটা কি পেলাম আমরা? এটা পেলাম বাহু, তাই না? তাহলে এটা কি পেলাম? স্কোয়ার 2 এর বাহু। আর ডায়াগোনালের সূত্র কি? a√2। তাহলে এ মানে আমার মানে 128। আচ্ছা, 128কে আমি এখানে ভাঙতে পারি, তাই না? আমরা 8×64 8√2 লিখতে পারি, তাই না? এটা মানেই কিন্তু 8√2, তোমরা হিসাব করে দেখে নাও। তাহলে এর জায়গায় আমি বসালাম কত? 8√2, আর এখানে √2। তাহলে কেটে গেল, এখানে 8, দুটা √2 যে আছে এখানে, এটার জন্য কি একটা 2। তাহলে 8 × 2 ইকুয়ালস টু 16, তাই না? তাহলে 16 cm কত হলো? 16 cm। তাহলে নাম্বার 1 এখানে আমরা কি পেলাম? যে 16 cm অ্যান্সার আসলো, তাই না? অপশন নাম্বার এ, তাই না? তাহলে আমরা এখন সরাসরি নেক্সট অঙ্কে চলে যাব, দেখবো আমরা 2 নম্বর অঙ্কটি কি বলেছে। তাহলে দ্বিতীয় নম্বর অঙ্কে কি বলেছে? দ্য এরিয়া অফ এ রম্বাস ইজ 216 cm and the length of its a diagonal is 24 cm. The perimeter of the rhombus is. আমরা রম্বস জানি কিরকম হয়। রম্বস যেগুলোর অপোজিট বাহুগুলো প্যারালাল হয় এবং 4টি বাহু সমান হয়, তাহলে এটা কি আমরা রম্বস, এটা আর্ট করলাম। তাহলে বলেছে একটি, এই যে রম্বসটা আছে, এটার এরিয়া হচ্ছে 216 cm। এটার এরিয়া কত? 216 cm। এবং ডায়াগোনাল, দুটো ডায়াগোনাল থাকে রম্বসের, এই যে একটা ডায়াগোনাল, এই একটা ডায়াগোনাল। ওকে, একটা ডায়াগোনাল বলছে, ডায়াগোনাল এর নাম দিয়ে দিচ্ছি আমি
এবি যে ডায়াগোনালটা রয়েছে, এবি ডায়াগোনালটি হচ্ছে 24 আর এরিয়া দিয়েছে 216। আচ্ছা, আমরা রম্বসের যে এরিয়ার সূত্র সেটা আমরা জানি, তাই না? রম্বসের এরিয়ার সূত্র হচ্ছে কি, যে হাফ ইন্টু D1 ইন্টু D2 ইকুয়ালস টু এরিয়া, তাই না? তাহলে এখানে দেখো যে আমার D1 দিয়ে দিয়েছে, D1 কত, D1 দিয়েছে 24, আমি এখান থেকে D2 কিন্তু বের করতে পারি। এরিয়া কত, এরিয়া হচ্ছে 216। তাহলে এখানে আমি যদি এটাকে কাটি তাহলে 6 দিয়ে কাটতে পারবো, 4 6 24, 6 দিয়ে 3 6 18, 6 6 36 কিন্তু হয়ে গেল, কেটে গেল, তাই না? 4 দিয়ে আবার কাটতে পারবো, 4 এখানে 9, তাহলে D2 আমার এখানে কত আসলো, 18, তাই না? D2 কত আসলো, 18। তাহলে এখানে আমার কি চেয়েছে, পেরিমিটার চেয়েছে, মানে রম্বসের এ বি মানে ADBC, মানে এই যে 4টা বাহু রয়েছে, 4টা বাহুর যোগফল কত, এটাই তো পেরিমিটার, তাই না? তাহলে এখানে দেখো, এখানে আমাকে পেরিমিটার বের করতে গেলে বাহু বের করতে হবে প্রথমে, তাই না? বাহু বের করতে গেলে, আচ্ছা এখানে আমি আরেকবার এটাকে আর্ট করে নিচ্ছি রম্বসটিকে, ভালো হলো না, তবুও দেখো একটা জিনিস এখানে তোমাদেরকে বোঝানোর জন্য আর্ট করলাম। এখানে দেখো যে রম্বসের যে এটা কি কেন্দ্র, তাই না? তো এই যে এটা কিন্তু ডায়াগোনালটিকে অর্ধেক ভাগে ভাগ করে, তাহলে এটা 24 ছিল, তাহলে এটা 12, এটাও কিন্তু 12, এটা বেরোলো কত 18, তাহলে এটা কত 9, আর এটা কত 9। আমরা একটা জিনিস জানি যে রম্বসের যে কোণগুলো এগুলো উৎপন্ন হয় এগুলো কত 90 ডিগ্রি, তাই না? আচ্ছা একটু ভাবো তো, এখানে আমি একটা নাম দিলাম এ বি আর এটা সি, তাহলে এবিসি একটা কি, এবিসি কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে কি, তাহলে এসি হচ্ছে কি, হাইপোটেনুস, এসি কি হাইপোটেনুস। আর আমরা জানি যে হাইপোটেনুস কি করে মানে কি করে আমরা বের করবো এটা হাইপোটেনুসটাকে, পিথাগোরাসের সূত্র নিয়ে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি এখানে বসালাম 9 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তাই না? তাহলে ইকুয়ালস টু এখানে আমি পাবো কিন্তু এসি, এখানে আমি কিন্তু পাবো এসি স্কয়ার, তাই না? তাহলে 9 স্কয়ার 81 প্লাস 144 ইকুয়ালস টু এসি স্কয়ার। আচ্ছা এসিটা আমি এইদিকে নিয়ে নিলাম, ওকে। তাহলে এসি স্কয়ার ইকুয়ালস টু, তোমরা এটাকে প্লাস করে দেখো কত হবে, 225, তাই না? তাহলে এসি মানে কত হলো, এসি মানে হয়ে গেল কিন্তু √225, √225 মানে কত, √225 মিনস 15, কেন কি 2 to 5 কত 15 × 15, তাহলে 15 × 15 তার জন্য আন্ডাররুট আছে, এখানে একটা 15 আসবে। তাহলে এবার আমার বলেছে যে পেরিমিটার কত, তো পেরিমিটার তো 4টা বাহু, একটা বাহু হচ্ছে তোমার কত 15, তাহলে 4টা বাহু কত আমরা জানি, তাহলে পেরি ইকুয়ালস টু 15 × 4, মানে 4টা বাহু ইকুয়ালস টু 60। তাহলে অ্যান্সার আমাদের কত আসলো, 60। অঙ্কটা একদম ইজি, তাই না? তোমরা একটু বুঝে নাও, যদি তোমরা বুঝতে না পারো আবার সেই কথা বলছি যে তোমরা কিন্তু রিপিট করে বারবার দেখতে পারো, ওকে। আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কে কি বলেছে, 2 trains 180 meters and 120 meters in length are running towards each other on parallel tracks, one at the rate of 65 km/h and another at 55 km/h. In how many seconds will they be clear of each other from the moment they meet? এটা আমরা কি ট্রেনের অঙ্ক থেকে নিয়েছি, তাই না? তো এখানে বলছে যে দুটো ট্রেন আছে, একটার দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার আর আরেকটির হচ্ছে 120 মিটার। বলছে তারা একে অপরের দিকে আসবে, কিন্তু একে অপরে যেই সময় তারা মিট করবে তারপরে কত সেকেন্ডে তারা একে অপরকে পার করবে, তাই না, বা ক্রস করবে। তো এখানে তোমরা দেখো, তোমরা একদম ইজি অঙ্ক, তাই না? তোমরাও বুঝতে পারছো যে একদম ইজি অঙ্ক। তাহলে এখানে দেখো আমাদের এখানে টাইম চেয়েছে, তাই না? তাহলে টাইম ইজ ইকুয়াল টু আমরা জানি যে ডিস্টেন্স বাই স্পিড, এখানে রিলেটিভ স্পিড কাজ করবে। ডিস্টেন্স কত, ডিস্টেন্স দুটো ট্রেন রয়েছে, তাহলে দুটো ট্রেন আর ডিস্টেন্স ইজ ইকুয়াল টু দুটো ট্রেনের কি হবে, প্লাস হবে 180 প্লাস 120, তাহলে এখানে কত হলো 300 মিটার। কত মিটার, 300 মিটার। আর এদিকে অন্যদিকে দেখো যে এখানে স্পিড কত বলেছে, প্যারালাল, মানে একে অপরের দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড এটা আমরা বলতে পারি RS, রিলেটিভ স্পিড কি প্লাস হবে।
তাহলে 65 প্লাস 55 কত হচ্ছে ইকুয়ালস টু 120 কিলোমিটার পার আওয়ার। এখানে দেখো 300 মিটার রয়েছে, এখানে কি রয়েছে 300 মিটার, আর এখানে রয়েছে 120 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে কিলোমিটার আছে, এটাকে আমাদেরকে কি হিসেবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে কিন্তু এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। ওকে, তাহলে 120 মিটার পার সেকেন্ডে যদি আমরা করতে যাই তাহলে 5/18 দিয়ে আমাদেরকে এটা ডিভাইড করতে হবে। তাহলে এটাকে যদি 6 দিয়ে দিই আমি, 3 6, এখানে 6 2 20, তাহলে আমাদের কত আসলে এখানে 100/3 মিটার পার সেকেন্ড, তাই না। তাহলে আমাদের স্পিড, রিলেটিভ স্পিড কত পেলাম মিটার পার সেকেন্ডে, রিলেটিভ স্পিড আমরা এখানে পেলাম কিন্তু 100/3 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 100/3 মিটার পার সেকেন্ড এখানে রয়েছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু করতেই পারি অঙ্কটা। তাহলে আমাদের এখানে কি চেয়েছে, তাহলে কতক্ষণে ক্রস করবে, তাই না, টাইম। তাহলে আমি এখানে টাইমটা আমরা বের করব। তাহলে এখানে আমরা টাইমটা বের করব, তাহলে টাইম ইকুয়ালস টু, আর ডিস্টেন্স হচ্ছে 300, আর এখানে স্পিড হচ্ছে কত 100/3, তাহলে 3 কি উপরে চলে যাবে, তাহলে এখানে 0 0 কাটলো, এখানে 0 0 কাটলো, 3 3 গুণ করলে 9 সেকেন্ড, 9 সেকেন্ডস, তাই না। তাহলে অ্যান্সার আমাদের কত আসলো 9 সেকেন্ডস। তাহলে একদম ইজি অঙ্ক, তাই না। তো তোমরা যদি বুঝতে না পারো আরেকবার রিপিট করে তোমরা দেখে নাও। আমরা আবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কে কি বলেছে, এ ট্রেন passes a man standing on the platform in 10 seconds and also crosses the platform which is the 50 meters long in 14 seconds. The speed in kilometer of the train is, একদম ইজি অঙ্ক কিন্তু একদম, কিন্তু আমরা অনেক বইয়ে বা অনেক জায়গায় দেখে থাকি যে এটাকে অনেক লং করে করায়, কিন্তু এটাকে আমরা কিন্তু মুখে মুখেই এটাকে কিন্তু করতে পারি। ওকে, আমরা মুখে মুখে কিভাবে করব, আমরা কিন্তু শর্টকাটে এটা একবারেই করে নেব। এখানে তোমরা দেখো, আচ্ছা অঙ্কটাকে একটু বাংলায় বলে নিই, তাই না। বলছে একজন মানুষকে একটা ট্রেন ক্রস করে বা অতিক্রম করে 10 সেকেন্ডে, এবং ওই ট্রেনটি একটি 50 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে 14 সেকেন্ডে। তাহলে ওই ট্রেনটির স্পিড কত, স্পিড চেয়েছে ইন কিলোমিটারে, কিলোমিটার পার আওয়ারে কিন্তু স্পিডটা চেয়েছে, তাই না, এটাই বলেছে। দেখো আমরা কি করে কিন্তু চট করে এই অঙ্কটাকে করে নেব। আচ্ছা বলো তো, একটা মানুষকে ক্রস করে তার মানে কি, ট্রেন তাকে তার নিজের দূরত্ব অতিক্রম করে, তার নিজের দূরত্ব অতিক্রম করতে কত সেকেন্ড লাগে 10 সেকেন্ড। এবার 50 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম যখন ক্রস করবে তখন কি ওর নিজের দূরত্ব অতিক্রম করবে প্লাস ওই 50 মিটার প্ল্যাটফর্মটা অতিক্রম করবে। তার মানেটা কি যে 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড 14 সেকেন্ডের মধ্যে প্রথম 10 সেকেন্ড তো নিজের যে দূরত্ব সেটা অতিক্রম করছে। তার মানে কি 50 মিটার অতিক্রম করতে কত সেকেন্ড লাগাচ্ছে 4 সেকেন্ড, তাই না। তাহলে আমরা এখানে কিন্তু মুখে মুখেই এটা করলাম। তাহলে দেখো, বুঝতে না পারলে কথাটা রিপিট করে তোমরা শুনে নাও। তাহলে দেখো এখানে যে 50 মিটার ডিস্টেন্স হচ্ছে কত, ডিস্টেন্স হচ্ছে 50 মিটার, আর টাইম হচ্ছে কত 14 - 10 ইকুয়ালস টু 4 সেকেন্ড। কত সেকেন্ড 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে কত মিটার যাচ্ছে 50 মিটার। তাহলে আমরা এখান থেকে ইজিলি আমরা বের করতে পারবো স্পিড। তাহলে স্পিড ইকুয়ালস টু কত, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে 50 অ্যান্ড টাইম হচ্ছে 4 সেকেন্ড, তাই না। কিন্তু এটা কি, এটা যে পেলাম আমরা, এটা কাটলে আমরা 2, এখানে 25 ইকুয়ালস টু কত হচ্ছে 25/2 মিটার পার সেকেন্ড। আমরা এটা কি পেলাম মিটার পার সেকেন্ড, কেন কি ডিস্টেন্স ছিল মিটারে এবং টাইম ছিল সেকেন্ডে, তাই না। তো কিন্তু এটাকে আমাদের কি কিলোমিটার পার আওয়ারে নিতে হবে, কিলোমিটার পার আওয়ারে নিতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে 25/2 ইন্টু কত 18/5। তাহলে 5 এখানে আমি যদি কাটি তাহলে 5, এখানে কাটলে কত 9, তাহলে কত আসলো 45 কিলোমিটার পার আওয়ার। আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত 45 কিলোমিটার পার আওয়ার, অপশন ডি। এটাও একদম ইজি ছিল, তাই না। এবার আবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আচ্ছা এই অঙ্কে কি বলেছে আমরা একটু দেখে নেব। ইন অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট স্কোরস 4 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার অ্যান্ড লসেস 1 মার্ক ফর এভরি রং অ্যান্সার। If he attempts all 80 questions and secures 120 marks, how many questions does he answer correctly? বলছে একটি পরীক্ষায় একজন স্টুডেন্ট যদি কারেক্ট অ্যান্সার দেয় তাহলে 4 মার্কস পাবে,
কিন্তু রং অ্যান্সার দিলে 1 মার্কস কিন্তু ডিডাক্ট হবে বা মাইনাস হবে, তাই না? রং অ্যান্সার করলে সাধারণত কম্পিটিটিভ এক্সামেও আমাদের মাইনাস হয়, তাই না? সেই জিনিসটাই কিন্তু এখানে বলছে ইফ হি অ্যাটেম্পটস অল 80 কোশ্চেন্স অ্যান্ড সিকোয়েন্স 120 মার্কস। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে টোটাল কোশ্চেন কতগুলো করেছে স্টুডেন্ট, টোটাল কোশ্চেন করেছে 80 কোশ্চেন, তাই না? আর মার্কস পেয়েছে কত, মার্কস ইকুয়ালস টু 120 মার্কস, তাই না? 120 মার্কস। আচ্ছা, মার্কস কত পেয়েছে, 120 মার্কস। তাহলে টোটাল কোশ্চেন হচ্ছে 80টা, তাই না? 80 কোশ্চেন টোটাল। তাহলে টোটাল নাম্বার কতগুলো, টোটাল নাম্বার আমরা দেখে নেব যে টোটাল নাম্বার একটাতে 4 করে রয়েছে, তাহলে 80 ইন্টু 4, তাহলে টোটাল মার্কস হচ্ছে কিন্তু 320। ও 80 কোশ্চেনের মধ্যে অল অ্যাটেম্প্ট করেছে, তাই না? মানে 80 কোশ্চেনই দিয়েছে, তাই না? তো 80 কোশ্চেন যদি রাইট যেত তাহলে ও কিন্তু 320 মার্কস পেত, কিন্তু পেয়েছে কত, 120 মার্কস। পেয়েছে কত, 120 মার্কস। তাহলে কত মার্কস পাইনি, তাই না? তাহলে 200 মার্কস কিন্তু ও পায়নি, তাই না? 200 মার্কস পায়নি। আচ্ছা, একটা কথা তোমরা যদি বুঝতে পারো ভালো মতো, তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু সব কিছুই করতে পারবে। আচ্ছা, তোমরা যখন পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন রং করো, মনে করো সেখানে 4 নাম্বার করে রয়েছে, একটা কোশ্চেনে এরকমই 4 নাম্বার রয়েছে, একটা কোশ্চেন যদি রং করো তাহলে তোমাদের কাছ থেকে ক নাম্বার চলে যাবে? আসলে যদি তুমি রাইট করো তাহলে তো 4 নাম্বার পেতে, কিন্তু রং করাতে তোমার আসলের কিন্তু 1 নাম্বার চলে গেল, যেগুলো তুমি পেয়েছো, যেই নাম্বারটা পেতে সেখান থেকে 1 নাম্বার চলে গেল। তার মানে একটা কোশ্চেন ভুল করার জন্য কিন্তু এখানে 5 নাম্বার কাটা যাচ্ছে, তাই কি না? একটু ভাবনা চিন্তা করে দেখো, একটা কোশ্চেন রং করলে যেটা তুমি 4 নাম্বার পেতে ওটা তো পেতেই, তার তোমার কাছ থেকে 1 নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে কি টোটাল আমাদের লস হয়ে যাচ্ছে কিন্তু 5 নাম্বার। তাহলে টোটাল নাম্বার আমাদের এখানে লস হয়েছে 200 নাম্বার। একটা কোশ্চেনে লস হচ্ছে 5 নাম্বার করে, তাহলে কতগুলো কোশ্চেন হবে, ইকুয়ালস টু 40 কোশ্চেন, মানে 40 কোশ্চেন। তাহলে সে কতগুলো কোশ্চেন অ্যাটেম্প করেছিল, 40 কোশ্চেন্স। বুঝতে পারলাম, 40 কোশ্চেন্স কিন্তু সে অ্যাটেম্প্ট করেছিল। আচ্ছা দেখো, তোমাদের যদি সুবিধার্থে আর কি 40 কি করে আসলো যদি বুঝতে না পারো তাহলে রিপিট করে দেখে নাও, একদম ইজি। আমি আরেকবার রিপিট করে নিচ্ছি যে টোটাল কোশ্চেন 80 কোশ্চেন ছিল, সবগুলো অ্যাটেম্প্ট করেছে, কিন্তু টোটাল মার্কস পেয়েছে 120। তাহলে টোটাল নাম্বার যদি সবগুলো রাইট যেত তাহলে টোটাল নাম্বার ও পেত 320, কিন্তু পেয়েছে কত, 120। তার মানে কি 200 নাম্বার ওর পাইনি। কেন পাইনি, কেন কি রং করেছে। তাহলে একটা ভুলের জন্য 5, মানে একটা কোশ্চেন ভুল করাতে ওর 5 নাম্বার চলে গেছে। তাহলে 200 নাম্বার যাওয়াতে ওর কটা হয়েছে, 40টা কোশ্চেন। তাহলে 40টা কোশ্চেন কিন্তু ও অ্যাটেম্প্ট করেছে। এবার দেখো, এই জিনিসটাকে প্রুভ করার জন্য কিন্তু আমি আরেকটা জিনিস বলছি, তোমরা মন দিয়ে শোনো। দেখো, 40টা কোশ্চেন যদি 80টা কোশ্চেনের মধ্যে যদি তুমি 40টা কোশ্চেন করো, 40টা কোশ্চেন যদি করো, তাহলে দেখো তোমার মার্কস আসার কথা কত, 160। 40 ইন্টু 4 তাহলে 160। তাহলে 40টা কোশ্চেন তুমি করেছো, তাই না? 40টা কোশ্চেন করেছো, 160 পাওয়ার কথা, কিন্তু এইদিকে দেখো 40টা কোশ্চেন কিন্তু তুমি রং করেছো। তার মানে, তাই না, 40টা কোশ্চেন রাইট মানে কি এইদিকে 40টা কোশ্চেন রং হয়েছে। তাহলে 160-এর মধ্যে কিন্তু এই 40টা কোশ্চেনের জন্য প্রতিটার জন্য 1 নাম্বার কাটা যাবে। তার মানে এখান থেকে কিন্তু 160 তুমি পেতে, সেখান থেকে 40 নাম্বার আরো মাইনাস হয়ে যাবে। তার মানে তুমি পেলে কত, 120। অবশ্যই এখানে বলেছে 120, তার মানে কি অঙ্কটা ঠিকই রয়েছে, তাই না? তোমরা যদি বুঝতে না পারো, প্রথম থেকে কথাগুলো কিন্তু ভালো মতো শোনো, কথাগুলো একটু শুনলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা এত ইজি, আমরা এটাকে মুখে মুখেই করতে পারি। আর এরকম ধরনের অঙ্ক কিন্তু বারবার রিপিট হতেই থাকে। ওকে, তোমরা ভালো মতো সবগুলো ম্যাথ দেখতে থাকো। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো।